আমার কাছে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের এই যে দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা এটা অক্ষুণ্ণ ছিল, বজায় ছিল। তিনি কিন্তু তখনও আত্ম হিসাবে হিন্দুকে দেখতেন এবং পর হিসাবে দেখতেন মুসলমানকে, এবং হিন্দুকে তিনি দেখতেন একটা ইউনিফাইড রূপ হিসাবে, কিন্তু তা তো ছিল না। রবীন্দ্রনাথ এই দৃষ্টিভঙ্গি লালন করতেন। তিনি মনে করতেন যে আফ্রিকার দাসত্ব মোচন ঘটিয়েছে ইংরেজ, সরাসরি তার লেখা এই শব্দটা আছে। ভারতের আত্মা সম্পর্কে আমরা এই বইতে একটা পরিচিতি পাই, যে ভারতবর্ষে যে ধর্মের বিভাজন, এই ধর্মের বিভাজন, ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র, রবীন্দ্রনাথ এটাকে গ্রহণ করতেন ভারতের আত্মা হিসেবে। একটা জিনিস আমাদের দেখা দরকার, রবীন্দ্রনাথ খুব সাম্রাজ্যবাদের স্তুতি করেছেন বা খুব জনগণের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে গেছেন, এইভাবে লেখক জিনিসটাকে প্রতিপন্ন করতে চাননি, এবং এইটা এই বইয়ের প্রতিপাদ্যও নয়। এখানে পূর্ববর্তী বক্তা বলছেন যে ওই সময় ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করা সম্ভব ছিল না, এটা আমার কাছে মনে হয় ভুল। তখনও বিরোধিতা ছিল, তখন যে সমস্ত বিরোধিতা ছিল সেই বিরোধিতাকে রবীন্দ্রনাথ উপেক্ষা করেছেন। যারা লড়াই করতে চেয়েছেন সেই লড়াইকে তিনি হিংসা বলেছেন, তিনি সেটাকে গ্রহণ করেন নাই। তো ঔপনিবেশিক শাসনের সময়, আবার ঔপনিবেশিক শাসনের সময়ের যে জনগণের মুক্তির লড়াই, সেটাকে তিনি যেমন আড়াল করেছেন, তেমনি ধর্ম নিয়ে যখন একই সময় তার নির্দিষ্ট সময়, সেই সময়ের সমস্ত কিছু সম্পর্কে রবীন্দ্রনাথ তার পাঠের মধ্যে ছিল, তিনি ওয়াকিবহাল। একই সময় কাছাকাছি সময় রাশিয়া বিদ্রোহ হচ্ছে, বিপ্লব হচ্ছে, পৃথিবীর বিভিন্ন দেশে সংগ্রাম হচ্ছে, তিনি সেগুলো দেখতেছেন, কিন্তু তিনি সেই পথ নেন নাই। তিনি দেখতেছেন যে ইউরোপে রাষ্ট্র থেকে ধর্মকে আলাদা করা হচ্ছে, এবং তিনি এটা সমালোচনা করছেন, তিনি এটাকে অধর্ম মনে করছেন, ধর্ম নিরপেক্ষ থেকে তিনি অনধর্ম মনে করছেন। তার পজিশন ছিল ধর্মের পক্ষে। তো এই যে ধর্ম নিয়ে তখন তিনি বলতেছেন, তখন কিন্তু তিনি জনগণকে এই শিক্ষিত করার চেষ্টা করেছেন যে রবীন্দ্রনাথ যে এখানে এসেছে, এটা আসার প্রয়োজন ছিল, এটা ছিল ধর্মের জায়গা থেকে আমাদের প্রয়োজন ছিল, কারণ এটা ঈশ্বরের প্রেরিত ছিল। তিনি ঈশ্বর আমাদেরকে তার কাছে পাঠিয়েছেন। পথ পাথেয় প্রবন্ধে রবীন্দ্রনাথ বলতেছেন, বিধাতার আহ্বান বহন করিয়া আমাদিগকে আঘাতের দ্বারা জাগ্রত করিয়া তুলিয়াছে। বিধাতার আহ্বান বহন করে এসে আমাদেরকে আঘাত করতেছে, এটা হচ্ছে বিধাতারই কাজ। এবং বলছেন যে বিধি বিড়ম্বনায় আজকে আমরা এই অবস্থায় পড়েছি, আমরা আজকে দুর্বল বিধি বিড়ম্বনায়। অর্থাৎ আমাদের যে পরিণতি, এটা ঈশ্বর সৃষ্ট, এবং যেই ব্রিটিশ আসছে আমাদের কাছে, ঔপনিবেশিক শাসন এসেছে, এটাও ঈশ্বর কর্তৃক প্রেরিত, এটা আমাদেরকে মেনে নিতে হবে। রবীন্দ্রনাথের এই দৃষ্টিভঙ্গির পাশাপাশি আপনারা যদি দেখেন, এই বইতে আসেনি, তখন কিন্তু তার কাছাকাছি সময় লালনও জীবিত। উনি কিন্তু রবীন্দ্রনাথের মতো সারস্বত সমাজের মানুষ ছিলেন না, কিন্তু লালন কিন্তু তার সময়ে, ওই সময়ে যে ধর্মীয় শাসন, ধর্মীয় ব্যবস্থা, তার বিরুদ্ধে লড়াই করেছেন তার মতো কায়দায়। হয়তো আমরা কেউ বিভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে দেখব, কিন্তু লালন কিন্তু ওই সময় ধর্মনিরপেক্ষতার কথা বলতেছেন, ধর্মের যে শাসন শোষণ পদ্ধতি, লালন কিন্তু এটা বলতেছেন। আমি যখন প্রথম এর আগে এই বইয়ের সঙ্গে, এই লেখকের এই আলাপের সঙ্গে পরিচিত হওয়ার আগে যখন রবীন্দ্রনাথ পড়েছি, তখন আমি রবীন্দ্রনাথ একটা প্রবন্ধ পড়েছিলাম, সমস্যা। তখন কিন্তু আমার কাছে মনে হয়েছিল যে রবীন্দ্রনাথ হিন্দু মুসলিমের যে দ্বন্দ্ব, এই সম্পর্কে, হিন্দু এবং মুসলিমের দ্বন্দ্ব সম্পর্কে তিনি ইতিবাচক, এবং এখানে তিনি একটা সমাধান চেয়েছেন। কিন্তু পরবর্তী এই বই পাঠ করার পর আমি আবার সমস্যা প্রবন্ধ পড়েছি, এবং আমি দেখেছি যে রবীন্দ্রনাথ অবস্থান আসলে ইতিবাচক ছিল না। অর্থাৎ এই বই আমাদের অনেক ক্ষেত্রে এরকম দৃষ্টিভঙ্গি পরিষ্কার করে দিতে পারে। কেন ছিল না? রবীন্দ্রনাথ সমস্যা প্রবন্ধেও বলছিলেন যে হিন্দুর দ্বারা মুসলমান নিপীড়িত, এবং এইখানে একটা সমকক্ষতা দরকার। আমার কাছে এই শব্দটা গুরুত্বপূর্ণ ছিল, যে হ্যাঁ, সে এই সমস্যাটা সমাধানের একটা রাস্তা দেখছে। তো এইখানে আমি যখন পড়ি, তখন আমি দেখতেছি যে এইখানে আলোচনায় আসছে যে দেশহিত প্রবন্ধে আসছে যে রবীন্দ্রনাথ কিন্তু গিয়ে বলছেন যে পর আর আত্ম একটা শব্দ ব্যবহার করতেছেন। আমি যখন আবার সমস্যা প্রবন্ধটা পড়ি, তখন দেখি যে ওইখানেও এই শব্দ দুটো আছে। অর্থাৎ রবীন্দ্রনাথ কিন্তু তার যে সিলসিলা, এটা কিন্তু বজায় রেখেছেন। তিনি কিন্তু পুরো সময় ধরে একই কথাই বলে গেছেন। রবীন্দ্রনাথ খুব বদলে গেছেন এরকম আমার কাছে মনে হয় না। ধর্ম নিয়ে তাকে বিশ্লেষণ করেছেন হুমায়ুন আজাদ, কিন্তু হুমায়ুন আজাদ যখন বিশ্লেষণ করেছেন, নারী নিয়েও তাকে বিশ্লেষণ করেছেন, তার লেখায় আসেছে। কিন্তু তখন হুমায়ুন আজাদও মনে করেছেন যে শেষ জীবনে এসে তার কিছু পরিবর্তন ঘটেছে। কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে রবীন্দ্রনাথের এই যে দৃষ্টিভঙ্গির ধারাবাহিকতা, এটা অক্ষুণ্ণ ছিল, বজায় ছিল। তিনি কিন্তু তখনও আত্ম হিসাবে হিন্দুকে দেখতেন, এবং পর হিসাবে দেখতেন মুসলমানকে, এবং হিন্দুকে তিনি দেখতেন একটা ইউনিফাইড রূপ হিসাবে, কিন্তু তা তো ছিল না। হিন্দু ধর্মই তো এরকম ছিল না। ব্রিটিশ আসার পূর্বে হিন্দু ধর্মই এরকম কোনো একটা সনাতন ধর্ম, একক ধর্ম এরকম ছিল না। এবং যখন এটা নিয়ে কথা হচ্ছে, তখন যখন তিনি আত্ম বলতেছেন, একটা ইউনিফাইড ধর্ম হিসেবে দেখতেছেন, তখনও কিন্তু হিন্দুদের ভিতরে এই বর্ণ প্রথা, নানা ধরনের দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বগুলোকে কিন্তু তিনি দেখতেছেন যে এক সমান কাতারে। কিন্তু এখানেও কিন্তু অনেকগুলো শ্রেণীভাগ ছিল, সংগ্রাম ছিল, নিপীড়ন ছিল। তো যখন তিনি এই ধর্মের প্রশ্নটাকে সমাধান করতে চান, তখনও কিন্তু আমাদের ভবিষ্যতের দিকে যাত্রার জায়গায় তিনি কিন্তু বলেছেন যে এই জিনিসটা হিন্দুর
প্রশ্নটাকে তিনি সামনে রেখেছেন। স্বদেশী সমাজ প্রবন্ধে তিনি বলেছিলেন যে একদম দ্ব্যর্থহীনভাবে বলেছেন যে হিন্দু মুসলিমের যে ঐক্যের প্রশ্ন এটা অহিন্দু হইবে না। তিনি হিন্দু জাতীয়তাবাদের পক্ষে, হিন্দুদের শ্রেষ্ঠত্বের পক্ষেও তার বক্তব্য ছিল। হিন্দু শ্রেষ্ঠত্বের পক্ষে তিনি সামাজিক সমকক্ষতার কথা যখন বলেন তখন হিন্দু মুসলিমের ঐক্যকে তিনি অহিন্দু হইবে না এইভাবে দেখতেন। এখন এই জায়গায় যে জিনিসটা হয়, হিন্দু বলতে তখন ভারতীয় বুঝাইতো, কিন্তু যখন আবার দেখা যায় যে কোনো কোনো জায়গায় তিনি হিন্দু শব্দটা ভারতীয়দের অর্থে ব্যবহার করেছেন, কিন্তু আবার যখন হিন্দু মুসলিমের দ্বন্দ্ব নিয়ে কথা বলতেছেন তখন যখন অহিন্দু হইবে না বলতেছেন তখন কিন্তু তিনি পরিষ্কারভাবে হিন্দুর পক্ষে অবস্থান নেন। তো যে জিনিসটা আমরা এখানে দেখতে পাই যে দুইটা ব্যাপার, তিনি যখন ঔপনিবেশিক শাসনের বিরোধিতা করেন তখন তিনি সংগ্রামটাকে নাকচ করেন, পরিষ্কারভাবে সংগ্রামটাকে নাকচ করেন, অহিংস আন্দোলনের ডাক দেন এবং এই অহিংস আন্দোলন তারা ততক্ষণ চালান যতক্ষণ হচ্ছে জনগণ অহিংস আন্দোলনকে বেশি দূরে এগোতে দেয় না। যেমন যখন সত্যাগ্রহ আন্দোলন চলে গান্ধীর নেতৃত্বে, তখন সেই আন্দোলন যখন ব্রিটিশের শাসনের বিরুদ্ধে ফেটে পড়তেছে তখন কিন্তু রবীন্দ্রনাথ এবং হচ্ছে যে গান্ধীর মধ্যে যে আলোচনা হচ্ছে তারা কিন্তু এটা চাচ্ছেন না যে এটা আন্দোলন হোক, এবং তারা কিন্তু এটাকে নেগেটিভভাবে দেখছেন। আমাদের এখানে যখন সাঁওতালরা বিদ্রোহ করতেছে তখন কিন্তু তারা এটাকে পরিষ্কারভাবে রবীন্দ্রনাথ এটাকে নেগেটিভভাবে দেখেছেন। এমনকি উনি আন্তর্জাতিক পরিসরেও নানা ধরনের আন্দোলন সম্পর্কে তার লেখায় এসেছে। যখন আফ্রিকার জনগণের যে বিদ্রোহ সেটা নিয়ে যখন তিনি আলোচনা করতেছেন তখনও কিন্তু তিনি তাদের সংগ্রামটাকে তিনি দেখতেছেন, কিন্তু তিনি তখন বলতেছেন যে এটা হচ্ছে উলঙ্গ বর্বর আফ্রিকান মানুষকে দেখতেছেন। তিনি মনে করছেন যে এই যে দৃষ্টিভঙ্গিটার কথা ইতিপূর্বের বক্তা বললেন যে তারা ঔপনিবেশিক শক্তি কায়েমের মধ্য দিয়ে আমাদেরকে মুক্ত করেছেন। রবীন্দ্রনাথ এই দৃষ্টিভঙ্গি লালন করতেন। তিনি মনে করছেন যে আফ্রিকার দাসত্ব মোচন ঘটিয়েছে ইংরেজ, সরাসরি তার লেখা এই শব্দটা আছে যে ইংরেজ আফ্রিকার দাসত্ব মোচন ঘটিয়েছে। বাস্তবে কি তাই? নাকি বাস্তবে হচ্ছে আমরা দেখেছি যে তারা ঔপনিবেশিক শাসন তৈরি করেছে এবং দাস হিসাবে দাসতন্ত্র তৈরি করেছে। তো আজকে আমাদের যে এই বইতে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস যে আমরা অনেকে যেমন নাইটহুডে প্রশ্ন আসে যে রবীন্দ্রনাথ হচ্ছে তার নাইটহুড ত্যাগ করেছিলেন, পদক বর্জন করেছিলেন। রবীন্দ্রনাথ ব্রিটিশের সমালোচনার ক্ষেত্রে তার অনেকগুলো গুরুত্বপূর্ণ রচনাকে উদ্ধৃতি দেওয়া হয় এবং আমাদের এখানে বিদ্যুৎ সমাজে যারা প্রগতিশীল সমাজের অংশ হিসেবে নিজেদের দাবি করেন তাদের বিভিন্ন অংশ এই সমস্ত রচনা থেকে রবীন্দ্রনাথের সপক্ষে উদ্ধৃতি দেন, অথবা রবীন্দ্রনাথের এই সমস্ত উদ্ধৃতি ব্যবহার করে তারা সাম্রাজ্যবাদ উপনিবেশিক থেকে বিরোধিতা করার চেষ্টা করেন। কিন্তু নাইটহুড বর্জনের ক্ষেত্রে আমরা দেখেছি যে রবীন্দ্রনাথ কিন্তু হচ্ছে পরিষ্কার যে রবীন্দ্রনাথ এই নাইটহুড যখন নেন তখন কিন্তু হচ্ছে তার একটা দ্বিধা ছিল এবং তার সম্মতি ছিল, এবং এই দৃষ্টিভঙ্গিটা আমাদের সমগ্র বুদ্ধিজীবী মহল এখন পর্যন্ত বহন করে। দ্বিধা ছিল কি, তিনি বুঝতে পারছিলেন যে রবীন্দ্রনাথ বুঝতে পারছিলেন যে ব্রিটিশের কাছ থেকে নাইটহুড পদক নেওয়াটা ভালো হবে না। তিনি বলছেন যে এটা নিয়ে এটা একটা সমস্যা হতে পারে, কিন্তু আবার তিনি এটা মেনে নিয়েছেন কারণ এটা ব্রিটিশরা দিচ্ছে, এটা তিনি উপেক্ষা করতে পারতেছেন না, বাতিল করতে পারতেছেন না। আমাদের সমগ্র যে বুদ্ধিজীবী সমাজ তাদেরকে আপনি দেখবেন যে তারা কিন্তু হচ্ছে যে এই একই ধারায় চিন্তা করে। তারা শাসকদের অনুরোধ ফেলতে পারে না, তারা কিন্তু হচ্ছে মেনে নেয় এবং শাসকদের সঙ্গে কোলাবোরেট করে শেষ পর্যন্ত। শাসকদের যে আকাঙ্ক্ষা, নির্দেশনা না আসলেও শাসকদের আকাঙ্ক্ষা তাদের কাছে আজ্ঞা হিসাবে প্রতীয়মান হয় এবং তারা এটা প্রতিপালন করে। তারা মুখে সত্য সুন্দরের পক্ষে কথা বলে, কিন্তু শেষ পর্যন্ত তারা কিন্তু যে শাসকরা জনগণের বিরুদ্ধে সন্ত্রাস পরিচালনা করে, যে শাসকরা জনগণের বিরুদ্ধে এমনকি গণহত্যা পরিচালনা করে, তাদের সঙ্গে তারা শেষ পর্যন্ত সহযোগিতা করে। যখন এই জিনিসগুলো ঘটে তখন কিন্তু আমরা যখন মুক্তির কথা বলি তখন রবীন্দ্রনাথ বলেন হচ্ছে ভারতের আত্মার কথা। সেই ভারতের আত্মা কি? সেই ভারতের আত্মা সম্পর্কে আমরা এই বইতে একটা পরিচিতি পাই যে ভারতবর্ষে যে ধর্মের বিভাজন, এই ধর্মের ভিত্তিতে যে রাষ্ট্র, রবীন্দ্রনাথ এটাকে গ্রহণ করতেন ভারতের আত্মা হিসেবে। এবং সেই সঙ্গে তার সময়ে তার যে সমকালে যে তৎকালীন যে জমিদার শ্রেণী, সামন্ত শ্রেণী, তাদের যে দৃষ্টিভঙ্গি, তাদের যে জীবনযাপন আচরণ এবং তৎকালীন যে বুর্জোয়া শ্রেণীর বিকাশ, এগুলোকে তিনি ভারতের উন্নতির পাথেয় হিসেবে দেখতেন। আমরা কিন্তু দেখি যে ব্রিটিশ যখন এসে এই অঞ্চলের ইতিহাস লেখে তখন কিন্তু তারা খুব পরিষ্কারভাবে, ইচ্ছাকৃতভাবে, যেহেতু তারা মুসলমানদের কাছ থেকে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল, তারা প্রথম একটা তাত্ত্বিক যজ্ঞ পরিচালনা করে যে ভারতে ইতিহাস হচ্ছে হিন্দু মুসলমানদের ইতিহাস, এবং সেখানে প্রথমে তারা মুসলমানদেরকে বর্বর, আক্রমণকারী, দখলকারী এইভাবে দেখায় এবং এইভাবে একগুচ্ছ বইপত্র লেখা হয় এবং এইভাবে একটা দৃষ্টিভঙ্গি
এইভাবে একটা কনসেন্ট, এইভাবে একটা সম্মতি সমাজে উৎপাদন করা হয়, যেটা প্রধানত যা দ্বারা আক্রান্ত হয় ওই সময়কার অভিজাত হিন্দু সমাজ। তাদেরকে এই ধরনের বইপত্র লেখা হয়। সমুদ্র হিমাচল ভারতের একটা সনাতনী সমাজ ছিল, তাদের একটা গৌরব ছিল, এই গৌরব প্রচার করে ব্রিটিশ। এই গৌরব প্রচার করার একটা দীর্ঘ সময় আমরা দেখছি তখন হচ্ছে যে হিন্দু অভিজাত শ্রেণী তাদের সঙ্গে একাত্ম হয়। একাত্ম হওয়ার একটা পর্যায় পরে যখন আমরা 1857-তে সিপাহী বিদ্রোহ যেটা তারা বলে, ভারতের স্বাধীনতা সংগ্রাম শুরু হয়, তখন ব্রিটিশ অনুধাবন করে যে মুসলমানরা এখানে তাদেরকে আর ফেলে রাখা যাচ্ছে না। এরপরে দ্বিতীয় যজ্ঞ শুরু হয়, সেটা হচ্ছে মুসলমানদের রয়েছে একটা গুরুত্বপূর্ণ ইতিহাস। ভারত তো ছিল বর্বর, মুসলমানরা এখানে এসে এক ধরনের সভ্যতা প্রতিষ্ঠা করছে। এবার মুসলমানদের সপক্ষে একাধারে লেখালেখি শুরু। এবং এরপর মুসলমান, আমরা জানি যে এর আগে মুসলিমরা হচ্ছে যে প্রবলভাবে ইংরেজি শিক্ষার বিরোধিতা করতে, এরপর তারা ইংরেজের সঙ্গে কোলাবোরেট করা শুরু করে এবং এইভাবে তারা শাসক শ্রেণীর মধ্যে দুইটা বিভাজন তৈরি করে। ভারতবর্ষের ইতিহাসকে তারা হিন্দু মুসলিমের ইতিহাস এইভাবে রচনা করে, দুইটা পুরা শাসক শ্রেণীকে ধর্মের ভিত্তিতে বিভাজন করে এবং ভারতের ইতিহাসকে ধর্মের উপর দাঁড় করায় দেয়। এই জিনিসটা আমাদের চিন্তা জগতে, চিন্তার কাঠামোতে এই ঔপনিবেশিক চিন্তার এই চিন্তার ধারাটা বিরাজ করে, লম্বা সময় ধরে আছে এবং এখনও এটাই আমাদের মূলধারার ইতিহাসে বিরাজ করে। তো এই বইয়ে দেখা যায় এই জিনিসগুলো লেখক যখন আলোচনায় গেছেন, তিনি শুধু রবীন্দ্রনাথে থাকেন নাই, রবীন্দ্রনাথকে প্রেক্ষাপট, রবীন্দ্রনাথের চিন্তাকে বিশ্লেষণ করতে গিয়ে এরকম নানা বিষয়কে তিনি তুলে এনেছেন। আমরা যখন এই বইটা পাঠ করি তখন আমরা কেবল রবীন্দ্রনাথকেই পাঠ করি না, রবীন্দ্রনাথের রাজনীতি, তার সময় শাসক শ্রেণী সংগ্রাম, এই দুইটা জিনিসকেই পাঠ করি। আমার কাছে মনে হয় যে এই বই একদিকে রবীন্দ্রনাথের রাজনীতি বলতে যেটাকে উপস্থাপন করে সেটা হচ্ছে যে সেই সময়কার শাসক শ্রেণীর রাজনীতি, এবং এর বিপরীতে সেই সময়কার জনগণের সংগ্রাম, দুইটা জিনিসকে এই বই উপস্থাপন করে। আমরা যদি বইটাকে অধ্যয়ন করি তাহলে আমরা এই জনগণের সংগ্রামের যেমন আমরা প্রমাণ পাই, জনগণের সংগ্রাম সম্পর্কে আমরা যেমন জানতে পারি, তেমনি এই যে একটা নির্দিষ্ট ইতিহাস, এই ইতিহাসকে পাঠের যে দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটাও আমরা আয়ত্ত করতে পারি। আমি বইটা সম্পর্কে যদি আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে যে আমাদের এখানে যে ইতিহাস লেখা হয়, সেই ইতিহাস লেখার যে পদ্ধতি, ইতিহাস লেখার যে দৃষ্টিভঙ্গি, সেটা সম্পর্কে এখানে একটা প্রচ্ছন্নভাবে একটা সমালোচনা আছে। সরাসরি কোথাও এই আলাপটা নেই। প্রচ্ছন্নভাবে বলতে রবি জীবনীকার যারা রবীন্দ্রনাথের জীবনী লিখছেন, তারা যেভাবে রবীন্দ্রনাথের জীবনী লিখছেন, এটাকে লেখককে খণ্ডিত করে করে এগোতে হয়েছে। তো ফলে কীভাবে ইতিহাসকে ব্যাখ্যা করা এবং কীভাবে ইতিহাসকে খণ্ডন করা হয়, এইটার একটা বর্ণনা কিন্তু এখানে আছে। কেউ যদি এটাকে এভাবে দেখতে চান তাহলে তিনি পাবেন যে কীভাবে রবীন্দ্রনাথের জীবনী বিভিন্ন সময় লম্বা সময় ধরে লেখা হয়েছে, এবং সেখানে যে সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে এই বইতে কিন্তু তার পাল্টা সিদ্ধান্ত নেওয়া হয়েছে, তথ্যপত্র সহকারী, এবং তারা কেউ ছোট মানুষ নন। এবং সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করতে গিয়ে সেই সময়ের যে বুদ্ধিভিত্তিক আন্দোলন, বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে প্রচুর তথ্য সন্নিবেশিত করা হয়েছে। অর্থাৎ ওই লেখকরা, ওই রবিজীবনী গবেষকরা যদি গভীরে যেতেন তাহলে তারাও এই সত্যগুলো পেতে পারতেন। একটা জিনিস এখানে আছে, বইটার কিছু যদি আমরা দেখি, বইটাতে একটা পাঠের ক্ষেত্রে একটা সংকট তৈরি হয় যে বইটাতে প্রচুর রিপিটেশন আছে। যেহেতু দৃষ্টিভঙ্গি নিয়ে আলাপ হচ্ছে, তার দর্শন নিয়ে আলাপ হচ্ছে, মতাদর্শন নিয়ে আলাপ হচ্ছে, সেহেতু বিভিন্ন জায়গায় একই কথা আসছে, যেহেতু রবীন্দ্রনাথও বিভিন্ন জায়গায় একই কথাই বলতেছেন। আরেকটা জিনিস আমার কাছে মনে হয়েছে যে কিছু শব্দ ব্যবহারের ক্ষেত্রে, যেমন মন্ত্রী অভিষেক প্রবন্ধে মন্ত্রী যখন বলা হচ্ছে, মন্ত্রী শব্দটা, তখন কিন্তু হচ্ছে মন্ত্রী বলে কিছু ছিল না, আসলে জিনিসটা ছিল হচ্ছে ব্যবস্থাপক সভা বা ব্যবস্থাপক পরিষদ। এই ব্যবস্থাপকদের রবীন্দ্রনাথ মন্ত্রী শব্দ দ্বারা লিখেছেন। এখন লেখক যখন মন্তব্য করছেন, তখন লেখক একটা মন্তব্য করেছেন যে এইটা উচ্ছ্বাসের আতিশয্য, যে রবীন্দ্রনাথ দাক্ষিণ্য লাভের আশায় এই কাজটা করেছেন। তা আমার কাছে পড়ার সময় মনে হয়েছে যে রবীন্দ্রনাথ, বরং এর পরের বর্ণনায় আবার আছে যে এটা ছিল তৎকালীন যে বুর্জোয়া শ্রেণী, তাদের যে বুর্জোয়া শ্রেণীর বিকাশ ঘটতেছে, তাদের যে সংস্কারবাদী রাজনীতি, সেই সংস্কারবাদী রাজনীতির একটা ডিমান্ড। তো রবীন্দ্রনাথ যদি এটা লেখে আতিশয্যে, কোনো একটা আতিশয্যে বটে, কিন্তু সেটা এরকম না যে এটা দাক্ষিণ্য লাভের আশায়, আমার কাছে তা মনে হয়নি। তো আমার কাছে মনে হয়েছে যে এরকম ক্ষেত্রে এটা একটা সংস্কারমূলক রাজনীতি, যে একটা সংস্কারের রাজনীতির অংশ হিসেবে এটা আসছে, এটা দাক্ষিণ্য লাভের আশায় আসেনি। আরেকটা জিনিস এখানে বইটার একটা, যদি আমরা দেখি যে এই বইটা আমি যেভাবে পড়তে চাই, যে এটা একটা জনগণের ইতিহাস, সংগ্রামের ইতিহাসের একটা আলেখ্য, সেই জায়গায় একটা ঘাটতি এখানে তৈরি হয়। সেটা হচ্ছে যখন রবীন্দ্রনাথকে নিয়ে আলোচনা করা হচ্ছে, কিন্তু রবীন্দ্রনাথ তো কতগুলো বিষয় আলোচনা করেননি।
নিজে কতগুলো বিষয় এড়িয়ে গেছেন এবং তার সময়ের শাসক শ্রেণীর ওই সময় শাসক শ্রেণীর যে সংস্কারবাদী রাজনীতি, তাদের যে কৌশল, তাদের যে পদ্ধতি, তাদের যে কর্মসূচি, তার পুরো আলোচনাটা এই কারণে আমরা এখানে পাই না। এই ঘাটতিটা তৈরি হয়, এই ঘাটতিটা মেটানো যেত। আমার কাছে মনে হয় রবীন্দ্রনাথ এখানে যে এইভাবে কেন্দ্রে এসেছেন, বরং রবীন্দ্রনাথ শুধু না, গান্ধী এবং অন্যান্য যে চরিত্রগুলো সেগুলো যথেষ্ট গুরুত্ব সহকারে আসতে পারত, সেরকম একটা জিনিস হতে পারত। তাহলে আমরা লেখকের এই পরিশ্রমের মধ্য দিয়ে আমরা জনগণের সংগ্রামের, জনগণের ইতিহাসের একটা পূর্ণাঙ্গ বিবরণ পেতে পারতাম। একটা জিনিস এখানে আমার মনে হয়েছে যে এই বইটার শুরুতে একটা জিনিস থাকার প্রয়োজন ছিল, সেটা হচ্ছে একটা সময় রেখা, একটা টাইম লাইন, কত সালে কি ঘটতেছে। বইটা অনেক বড়, যখন আমরা পড়ি একটা নির্দিষ্ট প্রবন্ধ সম্পর্কে পড়ি, একটা নির্দিষ্ট প্রবন্ধের ভিতর যাই যখন এই বইতে, তখন ইতিহাসের বিভিন্ন বিষয় আসতেছে। তো লেখক যেহেতু লেখাটার ভিতরে আছেন এবং দীর্ঘদিন ধরে এটা লিখতেছেন, তিনি একটা বর্ণনা দিচ্ছেন, তিনি এটা জানেন। কিন্তু পাঠক হিসাবে যখন আমি পড়ছি তখন আমাকে আরও কিছু ঘটনার সঙ্গে রিলেট হতে হয়। তখন আমার কাছে মনে হচ্ছে এই বইটা পাঠের জন্য, পাঠ প্রবেশে সহায়ক এরকম একটা সময়রেখা এই বইয়ের প্রথমে দরকার ছিল, যেখানে হচ্ছে রবীন্দ্রনাথের লেখাগুলার সময়সূচি, রবীন্দ্রনাথের কার্যক্রম, চিন্তার পরিবর্তনগুলা এবং সমকালীন ইতিহাসের বিভিন্ন ঘটনাগুলো অন্তত 1-2 লাইন করে একটা সময়রেখা আকারে বর্ণনা থাকলে তখন যে কোনো আলাপ থেকে এই জাম্প করে এখানে এসে দেখে নেওয়া যায় যে আচ্ছা এটা এই সময়কার আলাপ হচ্ছে এবং এই সময় এই জিনিসটা ঘটছে। এইটা আমার মনে হয় যে এই বইতে একটা অভাব। তো যাই হোক, এই বইকে আমরা যে কীভাবে পাঠ করব সে সম্পর্কে আমি বলেছি যে এটা 19-20 শতকের জনগণের যে লড়াই সংগ্রামের ইতিহাস তার একটা সুসমন্বিত বয়ান। এখানে একটা জিনিস আমাদের দেখা দরকার, রবীন্দ্রনাথ খুব সাম্রাজ্যবাদের স্তুতি করেছেন বা খুব হচ্ছে জনগণের আন্দোলন সংগ্রামের বিরুদ্ধে গেছেন, এইভাবে লেখক জিনিসটাকে প্রতিপন্ন করতে চাননি এবং এইটা এই বইয়ের প্রতিপাদ্যও নয়। তিনি যেটা দেখাতে চেয়েছেন যে ওই সময় শাসক শ্রেণীর রাজনৈতিক চিন্তাধারাটা কী ছিল। রবীন্দ্রনাথের মধ্য দিয়ে যেহেতু এটা সবচেয়ে সুসমন্বিত প্রকাশ ঘটেছে, সেহেতু রবীন্দ্রনাথের রচনাগুলোকে উনি বিশ্লেষণ করার মাধ্যমে এটা এনেছেন। আমরা যদি এই বইটাকে এইভাবে দেখি যে 19-20 শতকে আমাদের শাসক শ্রেণীর চিন্তাধারা এবং এখানে ঔপনিবেশিক শাসনের প্রকৃত স্বরূপ কী, তাহলে আমরা এখান থেকে সেই টেক্সটটা, সেই রিডিংটা আমাদের নেওয়া দরকার। একটা জিনিস আমরা এই বই থেকে পাবো যে আমাদের আজকে একটা নতুন পৃথিবীতে আমরা এসেছি। এখন সারা পৃথিবীতে আপনারা দেখছেন যে সারা পৃথিবীতে নানা ধরনের দ্বন্দ্ব সংঘাত আবার নতুন করে রূপ নিচ্ছে। সাম্রাজ্যবাদী বিশ্ব এক অন্তর্দ্বন্দ্বে জর্জরিত এবং এটা নতুন যে কোনো দিকে টার্ন করবে, এটা তারা যুদ্ধের দিকে যাবে, কিংবা যুদ্ধের দিকে যদি তারা যুদ্ধটাকে সমাধান করতেও সক্ষম হয় তো মহা বিশৃঙ্খলা তৈরি করবে, তাদের নৈরাজ্য চরম আকারে প্রকাশ পাবে। এইরকম একটা সময়ে আমাদের ইতিহাসের এই জ্ঞান, এই উপলব্ধি আমাদেরকে নতুন সংগ্রামের জন্য প্রস্তুত হতে সাহায্য করবে বলে আমি মনে করি। এইটা আমাদের জন্য রাজনীতি সচেতন মানুষ যারা সমাজে পরিবর্তন চান বা যারা অন্তত লেখালেখি করেন, চিন্তাভাবনা করেন, যারা এই বিষয়গুলো নিয়ে কথা বলেন, তাদের জন্য এই বইটা গুরুত্বপূর্ণ সহায়ক পাঠ্য বিবেচিত হবে। ধন্যবাদ বলে আমার বক্তব্য শেষ করছি।